24-এর আকাঙ্ক্ষাটা কি? এই যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, রক্তঝরা জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি। 2024 সালের সেই উত্তাল দিনগুলো কেবল একটি ফ্যাসিস্ট সরকারের পতনই ঘটায়নি, বরং বুলেটের সামনে বুক পেতে দিয়ে দেশের মানুষ বুনেছিল নতুন এক বাংলাদেশের স্বপ্ন। 69-এর গণ অভ্যুত্থান, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা 2018 সালের কোটা সংস্কার, ইতিহাসের প্রতিটি সংগ্রামী বাঁক যেন এসে মিশেছিল 2024-এর 36 জুলাইয়ের এক মোহনায়। আজ সেই মুক্তির 2 বছর পর মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ আসলে কোথায় দাঁড়িয়ে? 24 পরবর্তী দেশের সার্বিক আইন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলা এডিশনের একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন দেশের 2জন রাজনৈতিক বিশ্লেষক। একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। 24-এর আকাঙ্ক্ষাটা কি? 24-এর আকাঙ্ক্ষা প্রথমত ভারতীয় আধিপত্যবাদের নিপাত যাক, ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক। আরেকজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, বীর প্রতীক। এই যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পৌঁছতে পারে নাই, বাট অনেকখানি পারছে। ফিরে দেখা যাক সেই অগ্নিগর্ভ অতীত। 15 জুলাইয়ের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন মুহূর্তেই রূপ নিয়েছিল দুর্বার গণজাগরণে। কিন্তু তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকার অহংকার আর দাম্ভিকতার বশে বেছে নেয় কঠোর দমননীতি, পুলিশি নির্যাতন, নির্বিচার গ্রেপ্তার, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার। রাষ্ট্রযন্ত্রকে ভয় না পেয়ে সাধারণ মানুষ শহরের অলিগলি থেকে বিশ্ববিদ্যালয়ের হল, গ্রামীণ হাটবাজার থেকে প্রশাসনিক কেন্দ্র, প্রতিটি প্রান্ত রূপ নেয় সংগ্রামের মঞ্চে। আর আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে তথ্য প্রবাহ স্তব্ধ করার চেষ্টা, নির্বিচার গ্রেপ্তার আর আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহারে রাজপথ ভিজেছিল ছাত্রদের রক্তে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মতে সে সময় নিহতের সংখ্যা ছাড়িয়েছিল প্রায় 1400। রংপুরে আবু সাইদের মতো হাজারো তরুণের আত্মত্যাগ এবং স্বজন হারানো পরিবারের কান্না বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল প্রবলভাবে। অবশেষে 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে পতন ঘটে 15 বছরের একনায়কতন্ত্র কায়েম করা শেখ হাসিনার। চরম এক রাজনৈতিক শূন্যতার মাঝে দেশের হাল ধরেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাদের হাত ধরে গণমাধ্যমের স্বাধীনতা, রাজবন্দীদের মুক্তি এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরে আসার মতো বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখেছে রাষ্ট্র। তবে শহীদ পরিবারগুলোর পুনর্বাসনে ধীর গতি, জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি বা জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া নিয়ে সাধারণ মানুষের মনে কিছুটা হতাশারও জন্ম দেয়। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে অবশেষে 2026 সালে অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ 24 বছর পর মানুষের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করি। দায়িত্ব নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং স্বাধীন পররাষ্ট্রনীতিতে কঠোর অবস্থান জানান দিয়ে জনমনে আস্থা তৈরি করেছে নতুন এই সরকার। এখান থেকে এক পাও সরব না, আপনি ওদিক সরান। সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো থেকে শুরু করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপন, প্রতিটি পদক্ষেপেই দেশের অভ্যন্তরে ইতিবাচক সাড়া ফেলেছে। পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কারে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
জুলাই সনদ, আস্থা পুনর্গঠন আর ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে বাংলা এডিশনের কাছে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। তিনি মনে করেন, কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছানো না গেলেও অর্জন অনেক। তার মতে, বিগত 54 বছরের মধ্যে একটি নির্দিষ্ট সময় বাদে বাকিটা সময় প্রতিবেশী ভারতের যে একচেটিয়া শোষণ 5 আগস্টের আন্দোলন ছিল, তারই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। শহীদ জিয়ার সময়টুকু ছাড়া বাকি সময়টার মধ্যে কম বেশি ভারত আমাদের শোষণ করছে। সকল শোষণের, এই 54 বছরের শোষণের ক্ষোভের বহিঃপ্রকাশ হলো গিয়া 5ই আগস্ট। এই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আরও বলেন, একটি সুনির্দিষ্ট জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে তা আগামী প্রজন্মের জন্য আরও ভালো হতো বলে তিনি বিশ্বাস করেন। সনদ বানানো হয়েছিল, বানালে আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো হতো। অর্থাৎ রাজনীতির যে একটা অন্ধকার অধ্যায়, আমরা তার মোচন চাই। গুম ও নির্যাতনের বিচার নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই বীর মুক্তিযোদ্ধা। আমি তো ক্ষুব্ধ, আমি ঘুমেছি না, ঘুমের ওইটা জিনিসটা পরিবর্তন করছে না। আমাদের তাদুল ভাই ছিল, তাদুল ভাই সরাই দেওয়া হয়েছে না। তিনি আরও জানান, বিগত আমলের প্রায় 1800 মামলা তুলে নেওয়া হলেও আয়নাঘরের প্রকৃত নেপথ্য কারিগরদের বিচার এখনও অধরা। এটা দীর্ঘ অনেক 1800 মামলা সরাই দিয়েছেন। আমি তো ক্ষুব্ধ, তারপর আশাবাদী। যেমন মনে করেন, এই যে আয়নাঘরের কথা বলতেছেন, আমরা এত কিছু বলতেছি, আসলে কি আয়নাঘরে বিচার হচ্ছে? না, করতে দেওয়া হয় না, করতে পারে না, বাট আমাদের দাবি রয়ে গেছে। শুধু কমান্ড রেসপন্সিবিলিটি অনুযায়ী দায়িত্বরতদের বিচার করলেই হবে না, বরং বাস্তবে যারা গুম ও শারীরিক নির্যাতন চালিয়েছিল সেই সুনির্দিষ্ট ব্যক্তিদের এখনও চিহ্নিত না করাটাকে একটি বড় শূন্যতা হিসেবে দেখছেন তিনি। দোষারোপ করবো, অ্যাটলিস্ট ভালো একটা গামছা দিতে, ভালো একটা লুঙ্গি দিতে, ভালো ব্যবহার করতে করে নাই। তা আমি এটা অন্য পার্ট, এটা হচ্ছে, কিন্তু কে আমারে ধরাই দিল, কে ধরলো, এটা কিন্তু হয় নাই। আন্দোলনের সাংগঠনিক দুর্বলতা ও কৃতিত্ব বন্টনের বিষয়েও নিজের স্পষ্ট পর্যবেক্ষণ জানিয়েছেন হাসিনুর রহমান। তিনি মনে করেন, পুরো বিপ্লবের কৃতিত্বকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক করে ফেলা হয়েছে, যা বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের প্রতি এক ধরনের অবিচার। অ্যাচিভমেন্টটা, বিপ্লবের অ্যাচিভমেন্টটা সম্পূর্ণ ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক করা হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি কোনো কৃতিত্ব দেওয়া হয় না, এটা ভুল হয়েছে। সেই সাথে রংপুরের শহীদ আবু সাইদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আগেই তাকে রাষ্ট্রীয়ভাবে বীর শ্রেষ্ঠ ঘোষণা না করাটাকে তিনি বর্তমান সরকারের একটি বড় ব্যর্থতা বলে উল্লেখ করেন। আবু সাইদকে বীরশ্রেষ্ঠ ঘোষণা দেওয়া হয় নাই, এটা আমার কাছে মনে হয়েছে সরকারের ব্যর্থতা। দেশের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির সমালোচনা করে তিনি জুলাইয়ে আহতদের চিকিৎসার জন্য সিএমএইচ সহ বিশেষায়িত প্রতিষ্ঠানে বড় বাজেট ও স্থায়ী পুনর্বাসনের দাবিও জানান। অর্থের জন্য, অর্থের যোগান নাই, তো অর্থের যখন যোগান নাই, কেন বেতন বাড়াচ্ছেন? এটা ঠিক না। আপনি যারা এই যে জুলাই আহত হয়েছে চিকিৎসা, এই জন্য একটা বিরাট একটা বাজেট রাখতে হবে, হোক সেটা সিএমএস করুক বা অন্য কোনো প্রতিষ্ঠান করুক, একটা বাজেট রাখতে হবে, তাদের আবাসন দিতে হবে এবং দৈনিক খরচের জন্য দিতে হবে। যেভাবে মুক্তিযোদ্ধা দিয়েছেন, শহীদ মুক্তিযোদ্ধা, তাদের সেভাবে সিস্টেম করতে হবে। 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান দেশের বুকে এক নতুন ভোরের সূচনা করেছে। দীর্ঘদিনের ভয়ের সংস্কৃতি ভেঙে আজ মানুষ কথা বলছে স্বাধীনভাবে। গণমাধ্যম ফিরে পেয়েছে তার স্বাভাবিক গতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থার রাজনৈতিক ব্যবহার বন্ধ হওয়াকে এই সময়ের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন সাবেক সামরিক কর্মকর্তা হাসিনুর রহমান। তার মতে, গুম সংস্কৃতির অবসান এবং বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত হওয়াই প্রমাণ করে দেশ ইতিবাচক পথে এগোচ্ছে। আজকে যে কথা বলতেছি, এটা একটা প্রতিফলন 5ই আগস্টের। এই আর গুম হবে না, এটা একটা নিশ্চিত। এখন মিডিয়া অ্যাক্টিভ, এটা একটা অ্যাচিভমেন্ট। পুলিশের বিচার হচ্ছে, পুলিশ আর গুলি করবে না, বুঝলেন? কিন্তু আর ডিজিএফআই আপনার বিচারে জ্ঞানদাম করবে না, উঠাই নেবে না, বিডিআরও গুলি করবে না, এটাই বড়। বাকিগুলো মানসিকতা। হাসিনুর রহমান মনে করেন, সরকার প্রধান তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণ করছে, সেই সাথে জুলাই সনদ বাস্তবায়নের প্রত্যাশাও করেন তিনি। তারা যে সেই লেভেলে চলে গেছে, জনগণের কাছে চলে গেছে। আমার ভালো লাগছে, গতকালই তো মনে হয় ছাত্রদের সংসদে নিয়ে গেলেন, কথা বললেন, এটাই দরকার। আস্তে আস্তে ওনারা, আমার বিশ্বাস, এই সনদটা মেনে নেবেন।
অন্যদিকে জুলাই আন্দোলনের চরিত্র নিয়ে সম্পূর্ণ ভিন্ন এক ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। তার মতে এই আন্দোলনকে শুধু স্বৈরাচার পতন বলাটা একটি সরলীকরণ এবং এটি আসলে একটি পূর্ণাঙ্গ জনযুদ্ধ। এই ন্যারেটিভটাই ইন্ডিয়া চাচ্ছে যে এটাকে কোনোভাবেই বিপ্লব বলা যাবে না, এটাকে কোনোভাবেই জনযুদ্ধ বলা যাবে না। আবার শব্দটা বোঝে, জনযুদ্ধ বলা যাবে না, একে 90-এর মতো 96-এর মতো আন্দোলন বানায় ফেলে দিতে হবে। এটা একটা নিদারুণ একটা সরকার পতনের আন্দোলন। তিনি যুক্তি দেন 1971 সালের জনযুদ্ধর মতোই 2024 সালের এই 36 দিনের সংগ্রামও দেশের ইতিহাসে আরেকটি রক্তক্ষয়ী জনযুদ্ধ। 36 দিনের জনযুদ্ধ আর ওটা 9 মাসের জনযুদ্ধ। এই 36 দিনের যুদ্ধে আমরা দেখছি ভারত এখানে আসছে, ভারতের মানুষ এসে গোলাগুলি করছে, মানুষকে পাখির মতো মেরে ফেলেছে। আপনি যদি এই জনযুদ্ধের শুরু যদি দেখেন 2009 সাল থেকে, শাপলা চত্বর, সেনাবাহিনী, প্রতি মুহূর্তের গুম খুম সব যদি জমা করেন তাহলে দেখবেন যে অ্যামাউন্টটা কত। 1971 সালের স্বাধীনতার প্রকৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন এই আইনজীবী। যুক্তি দিয়েছেন 7 নভেম্বরকে প্রকৃত মুক্তির দিন হিসেবে। 16 ডিসেম্বর কোনোদিন বাংলাদেশের মানুষের বিজয় দিবস না। বাংলাদেশের মানুষের বিজয় দিবস হচ্ছে 7ই নভেম্বর। কেন? 47 সালে যখন দেশ ভাগ হয় তখন ছিল নারায়ে তাকবীর তাকবীর। 7ই নভেম্বরও মানুষ নারায়ে তাকবীর দিয়েছে। 16ই ডিসেম্বর আপনি স্যারেন্ডার করছেন কার হাতে? থেকে পাকিস্তান বাহিনী স্যারেন্ডার করছে ইন্ডিয়ার হাতে, বাংলাদেশি জয়েন্ট ফোর্সের হাতে স্যারেন্ডার করছে না। জয়েন্ট ফোর্সের কোনো সিগনেচার আছে? ওখানে তো একে খন্দকার দ্বারা ছিল, তাই সাক্ষী হিসাবেও তো সিগনেচার করতে পারতো। রেদার ওখানে বলা আছে সেকেন্ড প্যারাগ্রাফে সমস্ত বাহিনী এখন অরোরার বাহিনীর আন্ডারে চলে যাবে। তবে 24-এর শহীদদের জন্য বর্তমানে সমালোচনা করার অধিকার ও বাক স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসাকে গত 2 বছরের সবচেয়ে বড় ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। আমরা আজকে মুখ খুলে প্রাণ খুলে কথা বলতে পারতেছি। এতগুলো শহীদের রক্তে আমাদের অনেকগুলো অ্যাচিভমেন্ট হয়েছে। নাম্বার 1 অ্যাচিভমেন্ট, আমরা সমালোচনা করতে পারি। গণতন্ত্রের প্রথম বিউটিটা কি? আমরা প্রাণ খুলে সমালোচনা করি। দ্বিতীয় কথা, আমি এখান থেকে বের হব, আমার এই চিন্তা নেই আমাকে গুম করা হবে। কিন্তু এটা ঠিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু গুম করা হবে, আয়নাঘরে নিয়ে যাওয়া হবে, এই জায়গা না। তৃতীয় একটা জিনিস, বিচার বিভাগের স্বাধীনতা। এ সময় শাহরিয়ার কবির চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরির জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ফ্রেশ আওয়ামী লীগ বলে কিছু আছে? তাহলে ভারতের তাবেদারি থেকে বের হয়ে আসতে গেলে, তবে একটা জিনিস খুব আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিব যে আমি বারবার দাবি করে আসছিলাম তার চায়না যাওয়া উচিত। সে চায়না গেছেন এবং সে যে সাহসিকতার প্রমাণ দিচ্ছেন, সংসদে তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, এটা আমার আশার সঞ্চার হয়। আর যারা এই গণ আকাঙ্ক্ষার সাথে বেইমানি করবে, ভবিষ্যতে এদেশে তাদের কোনো ঠাঁই হবে না বলেই মনে করেন এই আইনজীবী। এটার সাথে যদি বেইমানি করে, যেই বেইমানি করবে তার স্থান বাংলাদেশে হবে না। জুলাই অভ্যুত্থান কেবল একটি জীর্ণ ব্যবস্থার পতন ছিল না, এটি ছিল একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার সূচনা। বুকের তাজা রক্ত ঢেলে ছাত্র জনতা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়নে প্রয়োজন প্রতিটি নাগরিকের অতন্দ্র প্রহরীর মতো সজাগ দৃষ্টি। কারণ ইতিহাস সাক্ষী, স্বৈরাচার বারবার ফিরে আসার চেষ্টা করে, কিন্তু জাগ্রত জনতার সম্মিলিত প্রতিরোধই পারে সেই দানবকে চিরতরে রুখে দিতে। বাংলা এডিশন, ঢাকা।